সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার দেশ সংলাপ অনুষ্ঠানে আমি জাহেদ চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমার সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমার বাংলাদেশ পার্টির এবি পার্টি নামে পরিচিত চেয়ারম্যান এবং দিগন্ত টেলিভিশনের প্রতিষ্ঠাকালীন উপনির্বাহী পরিচালক জনাব মুজিবুর রহমান মঞ্জু ভাই, আপনাকে আমার দেশ মাল্টিমিডিয়া স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? ধন্যবাদ জাহিদ ভাই। কেমন চলছে বাংলাদেশের রাজনীতি? বাংলাদেশের রাজনীতি তো আসলে একটা খুব ভোলাটাইল একটা পরিস্থিতি আমরা পার করতেছি। সেটা হলো যে এমনি তো একটা ইন্টারিম গভর্নমেন্ট, এমনি তো মানুষের একটা প্রত্যাশার জায়গা আছে। তার উপরে এখন তো কয়েকটা জিনিস মানুষের কাছে বেশি প্রত্যাশা। একটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সব রাজনৈতিক দলগুলোর যে চাওয়া পাওয়া, অর্থাৎ একটা সংস্কার, তারপরে আপনার বিচার, ফেসিবাদের বিচার, এবং পাশাপাশি হচ্ছে নির্বাচনের জন্য একটা রোড ম্যাপ। তো আমরা তো এটার জন্য প্রত্যাশা করছি। আমরা তো আশা করছি যে বিচারের কার্যক্রম তো যেটা দেখলাম যে কিছুটা প্রোগ্রেস করেছে। তদন্ত প্রতিবেদন জমা হয়েছে, প্রতিবেদন জমা হলো, এবং এটা দ্বারা আশা করা যাচ্ছে যে এখন আসল কার্যক্রমগুলো শুরু হবে, কোর্টরুমে কাজটা শুরু হবে। হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতির একটু ভালো ছিল। রিসেন্টলি আপনার এই আন্দোলন সংগ্রাম, ছাত্রদের নানা বিষয় আবার একটু খারাপ মনে হচ্ছে অ্যাপারেন্টলি, বিশেষ করে গতকালকে আজকে থেকে শুরু করে কিছু ঘটনার কারণে। আর নির্বাচনের ব্যাপারে সরকার যেটা বলেছে যে ডিসেম্বর থেকে আপনার জুনের মধ্যে, আমরা ইন্টারনালি যেগুলো বুঝতে পারছি যে সরকার ডিসেম্বর এবং হয়তো বেশি জোরে গেলে জানুয়ারি ফেব্রুয়ারি এর মধ্যে একটা নির্বাচনের চিন্তা করছে। আদারওয়াইজ যদি কোনো অসুবিধা না হয় আন্তর্জাতিক পরিস্থিতি সহ সব মিলিয়ে, তাহলে আশা করা যায় যে সংস্কার নির্বাচন মিলে আমরা একটা মোটামুটি ডিসেম্বরের মধ্যে একটা হিসাব নিকাশের মধ্যে ক্লিয়ার একটা পিকচার আমাদের মধ্যে চলে আসবে। এই মুহূর্তে একটা কথা বিভিন্ন জায়গায় ফিসফাস চলতেছে যে আমরা দৃশ্যমান যা দেখছি তার নেপথ্যেও আরো কিছু ঘটনাবলী ঘটছে, যেটা বাংলাদেশের মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল। তা আপনি তো ক্ষমতায় সরাসরি না থেকেও জুলাই আন্দোলনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা আপনি পালন করেছেন। ছাত্রদের সাথে আপনার যেমন সম্পর্ক, তেমনি সরকারের সাথে আপনার একটা ভালো সম্পর্ক আছে। ইভেন সামরিক বাহিনীর সাথেও আপনার একটা ভালো যোগাযোগ আছে। মানে সবার কাছে আপনি একটা গ্রহণযোগ্য ব্যক্তি, কিংবা সবার সাথে ওয়াকিবহাল একটা মানুষ হিসেবে আপনি পরিচিতি পেয়েছেন। তো আপনি যদি কিছু আমাদেরকে বলেন যে আশ্বস্ত করার মতো কিছু আছে, নাকি আমরা আসলেই একটা খুবই রিস্কি পয়েন্টে এই দেশ এবং জাতি দাঁড়িয়ে আছে? আপনি যেভাবে বলছেন মানুষ তো এটা ভুল বুঝবে। প্রথম কথা হচ্ছে আমরা একটা মধ্যপন্থার রাজনীতি করি এবং আমাদের দলটা নতুন। আমরা চেষ্টা করেছি যে আমরা একটা সকল পক্ষের মাঝখানে দাঁড়িয়ে একটা যাতে ঐক্যবদ্ধ বাংলাদেশের কাজ করা যায়, কারণ আমাদের ফোকাস আমরা কিসে করব। ফলে আমাদের এই জায়গাটায় আমরা একটা স্পেস পেয়েছি, সবার মধ্যে আমাদের একটা গ্রহণযোগ্যতা, বা আমাদের ব্যক্তি হিসেবে আপনার একটা গ্রহণযোগ্যতা, দলের বাইরেও আমাদেরকে সবাই একটু বিশ্বাস করতে চায়, বা আমরা যখন দেখি কোন একটা বিষয় তখন আমরা চেষ্টা করি যে দূরত্বটা যাতে না বাড়ে পরস্পরের মধ্যে। এই জায়গা থেকে আপনি যেটা বলেছেন এটা সত্য যে আমরা এখন আমাদের যে আন্দোলন, কারণ এই আন্দোলনের শক্তি তো শুধু জুলাই আগস্ট না, এটা তো পুরো 15-17 বছর। এখানে আমরা খুব দ্রুত একটা বিভেদ দেখতে পাচ্ছি। প্রথমত বিভেদটা হচ্ছে আন্দোলনের দায়, মানে আন্দোলনের দায়িত্ব নিয়ে একটা বিভেদ তৈরি হয়েছে। তারপরে আবার ছোট ছোট করে জামাত বিএনপির বিরোধ, আবার ইসলামপন্থী, ইসলাম ভার্সেস মানে আলট্রা সেকুলার, এর বাইরে তো আওয়ামী লীগ আছেই। এই ধরনের বিষয়গুলো দেখছি। এর বাইরে আরেকটা বিরোধ আছে যেটা আপনি একটু করে কেউ এখানে খেলছে কিনা কি আপনি আরেকটা ইঙ্গিত দিয়েছেন, সেটা হচ্ছে যে আমাদের এই ধরনের টেম্পোরারি সিচুয়েশন, এই ধরনের আপনার যখন ইন্টারিম পিরিয়ড থাকে তখন কিন্তু সেনাবাহিনীর একটা বিরাট ভূমিকা থাকে। মানে সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারীর জন্য একটা ভূমিকা রাখে। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আমাদের বর্তমান সরকারের একটা ছোট মানে আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন আলাপ আলোচনায় আমরা দেখেছি, সহযোগিতার ক্ষেত্রে আমরা দেখেছি। কখনো মনে হচ্ছে সরকার সেনাবাহিনীকে সঠিকভাবে ব্যবহার করে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা দরকার, এখানে সরকারের ঘাটতি আছে। আবার কখনো কখনো মনে হতে পারে এরকম যে সেনাবাহিনী হয়তো সরকারকে যথাযথ সহযোগিতা দিচ্ছে না। তো এটা মানে আমি আর এর বেশি কিছু বলতে চাই না। আমার কাছে মনে হয়েছে এর বাইরে তো ইন্ডিয়ার একটা শক্তি আছেই ইন্ধন দেওয়ার জন্য, ইন্ডিয়ার একটা ইন্ধন, আওয়ামী লীগের একটা ইন্ধন, আওয়ামী লীগের একটা শক্তি, অর্থ, টাকা পয়সা, তাদের আরো লেসপেন্সাররা বিভিন্ন জায়গায় আছে, এগুলো তো আছে। এর বাইরেও আমাদের কিন্তু আন্দোলনের সময় আমাদের দেশের বাইরে যারা
আপনার ইউটিউবার, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট। অ্যাক্টিভিস্ট ছিল, তাদের একটা ভূমিকা আছে। সুতরাং এবারের আন্দোলনে বা রাষ্ট্র গঠনে তাদেরও একটা ভয়েস আছে। তো এই সবগুলোতে মিলিয়ে যে যার মতো করে দেখছে, সে কিন্তু সেভাবে রিয়েক্ট করছে। ধরেন আপনি জাহেদ ভাই, আপনার সাথে আমাদের আন্দোলনকামী আরো 10টা গ্রুপের সাথে আপনার সম্পর্ক আছে, কারণ আপনি হয়তো আমার পক্ষে একটা কথা বলতে গেলে আরেকজন একটু বিরাগ অবশ্যই হচ্ছে। উনি কিন্তু সাথে সাথে আপনাকে চ্যালেঞ্জ করে বসছে যে জাহেদ ভাই তো এরকম, আর কথা বলবে এইভাবে, মানে দ্বন্দ্বগুলো লেগে যাচ্ছে। আমরা যেটা চেষ্টা করছি যে এই দ্বন্দ্বটা যাতে কমানো যায়। আপনি যেটা ইঙ্গিত করেছেন যে এর পেছন থেকে কেউ খেলছে কিনা, দেখেন আমরা যত দায়ী করি পেছন থেকে কেউ খেলছে কিনা, তার চেয়ে তো বেশি দায়ী হচ্ছে আমরা কি ভুলটা করছি। দেখেন প্রধানতম ভুল এই সরকারের পক্ষ থেকে করা হয়েছে যেটা, সেটা হচ্ছে এই আন্দোলনের সবচাইতে অবদান হিসেবে তারা ছাত্রদেরকে বেশি ক্রেডিট দিয়েছে। তারা যদি রাজনৈতিক দল, ছাত্র সবাইকে মিলিয়ে একটা সুন্দর, একটা সমন্বিত কৃতিত্ব দিতে পারতেন, তাহলে আপনি দেখতেন যে কারণ এই সরকার গঠিত হয়েছে বিএনপি বা জামাত বা অন্যান্য দল যদি সমর্থন না দিত, এই সরকার তো গঠিত হতে পারত না। কারণ শুরুতেই যদি এমন হতো, ছাত্ররা যদি এই সরকার গঠন করতে চাইতো, রাজনৈতিক দলগুলো যদি বলতো যে না আমরা এটা মানি না, তাহলে কি এই সরকার গঠিত হতে পারতো না। তাহলে রাজনৈতিক দলগুলো তো এই জায়গায় একটা ছাড় দিয়েছে। শুধু ছাড় না, তারা তো সরাসরি সমর্থনও দিয়েছে। ইউনূস সরকারকে আজকের দিন পর্যন্ত বিএনপি কিন্তু ইউনূস সরকারকে প্রকাশ্যে ঘোষণা দিয়ে কিন্তু সমর্থন দিয়ে যাচ্ছে। তারা সমালোচনা করছে কাজে, কিন্তু সমর্থন তো দিয়ে যাচ্ছে। তো বাধ্য তারা। আচ্ছা, এর পাল্টা সমালোচনাও আছে যে এখন যখন বিএনপি খুব অস্থির, সরকারকে ব্লেম করছে, তখন আবার পাল্টা সমালোচনার একটা জায়গা তৈরি হয়েছে যে আপনারা তাহলে সরকার করলেন না কেন? আপনারা যেহেতু এত সময় সব দলকে নিয়ে করার একটা প্রস্তাব তো তখন ছিল, তখন আপনারা করেন না কেন? আপনারা করলেই তো হয়, বা আপনারা এখনো করেন, সব দলকে নিয়ে জাতীয় সরকার করেন, এই কথাও কিন্তু বলা হচ্ছে। কিন্তু এখনো বলছে যে ঠিক আছে, এই সরকার যদি আপনাদের পছন্দ না হয়, এই সরকার দিকে নানা সন্দেহ তৈরি হয়েছে যে তারা 5 বছর থাকতে চায়, তারা নির্বাচন দীর্ঘায়িত করতে চায়, তারা কেউ কেউ আপনার দুর্নীতির সাথে জড়িয়ে গেছে, এই ধরনের কথা আছে না? জি, কথা থাকলে তাহলে আপনারা করেন। জি, তো এই জায়গা থেকে আমি যেটা মনে করব যে একটা জটিলতা আছে, পেছন থেকে কেউ খেলছে কিনা সেটা স্পষ্ট না হলেও আমি যেটা দেখছি সেটা হচ্ছে আমরাই ভুল করছি যার যার জায়গা থেকে। আমরা যদি একটু সহিষ্ণু হতে পারি, আমরা যদি একটু উদার হতে পারি এবং একটু যদি ছাড় দেওয়ার মানসিকতা থাকে, তাইলে আমি মনে করি যে এটা সম্ভব। আমরা দেখছি যে গত 2-3 দিন থেকে হঠাৎ করে যেন একটা অস্থির অবস্থা সৃষ্টি হয়ে গেছে রাজপথে। আবার নতুন করে, যেটা এর আগে একবার শুরু হয়েছিল, মাঝখানে একটা এটা থামছিল, আবার নতুন করে একটা অস্থিরতা শুরু হয়েছে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সবাই প্রধান উপদেষ্টার কাছে দাবি নিয়ে যাচ্ছে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গতকালকে এবং আজকে 2 দিনই একটা অস্থির অবস্থা বিরাজ করছে। তো এই রাজপথের যে এইভাবে নেমে যাওয়া এবং যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন মুখী সবাইকে হওয়া, এটাকে আপনি কিভাবে দেখছেন? একটা তো হচ্ছে যে দীর্ঘদিন অনেকের অনেক দাবি দেওয়া আছে, কেউ রাজপথে নামতে পারে নাই, অনেকের অনেক দাবি, অনেক বৈষম্য ছিল, এগুলো জমে আছে। আপনি তো জানেন যে এমন কোনো জায়গা নাই যেখানে বৈষম্য হয় নাই। সচিবালয়ে দেখেছেন একটা অস্থিরতা পরিস্থিতি ছিল, ওখানে অনেকে যারা বঞ্চিত হলো, যাদেরকে প্রমোশন দেওয়া হয় নাই, যাদেরকে নানাভাবে শাস্তিমূলক অবস্থায় দেওয়া হয়েছে, এবং পাশাপাশি আবার ফ্যাসিবাদের দোসররা আছে, সচিবালয়ে একটা টেনশন ছিল। এর বাইরে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের দখলদারিত্ব ছিল। তো ছাত্রলীগের দখলদারিত্ব চলে যাওয়ার পরে এখন এখানে আমাদের আন্দোলনের যে সমস্ত অংশীদার ছাত্র সংগঠনগুলো ছিল, তাদেরকে নিয়ে একটা অস্থিরতা, বা ওই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ বা প্রশাসনিক কার্যক্রম নিয়োগের ব্যাপারটা নিয়ে একটা অস্থিরতা ছিল। কারণ এখন তো নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা আছে। গত 2-3 দিনের ঘটনা যদি বলি, তো এইটা তো আসলেই আন্দোলনের যারা স্টেক হোল্ডার, জুলাই বিপ্লবের যারা স্টেক হোল্ডার, এই স্টেক হোল্ডাররা নিজেদের মধ্যেই এক ধরনের কাদা ছোড়াছুড়ি করছেন। এমনকি এটা অনেকটা তর্কযুদ্ধ থেকে রাজপথেও গড়িয়ে যাচ্ছে। এবং গতকালও আমরা একটা ঘটনা দেখলাম, যে একটা ঘটনা ঘটলো যে আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সাহেব, উনি একটা ছাত্রদের, জগন্নাথের ছাত্রদের যমুনা ঘেরাও কর্মসূচি ঠেকাতে গিয়েছিলেন, তার উপরে বোতল ছুঁড়ে মারা হয়েছে। না, ওখানে আসলে উনি ঠেকাতে যান নাই। বিষয়টা যেটা হয়েছে যে ছাত্ররা কালকে আন্দোলন করে, অর্থাৎ ধরেন সেই জগন্নাথ থেকে তারা একটা প্রসেশন নিয়ে এখানে মুভ করেছে। এর আগের দিন যখন
বা এর 2-3 দিন আগে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলনগুলো হচ্ছিল, তো সেখানেও আমরা একটা জিনিস অনুভব করছিলাম যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যদি সবাই এভাবে ঘেরাও দিয়ে দাবি আদায় করে, তাহলে দেখা যাবে যে প্রত্যেকেরই তো একটা মানে দাবি দেওয়া আছে। ধরেন আমাদের গার্মেন্টস সেক্টরের দাবি আছে, ছাত্রদের দাবি আছে, অটো রিক্সাওয়ালাদের দাবি, রিকশাওয়ালাদের দাবি আছে, পলিটেকনিকের ছাত্রদের দাবি আছে, নার্সদের নার্সদের। দাবি আছে, ডাক্তারদের তো আছেই। তো এখন এইভাবে বা আপনার সাংবাদিকেরও তো অনেক সময় দেখা যায় যে অনেক দাবি দেওয়া আছে। সবাই যদি গিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এইভাবে ঘেরাও করে, আর উনি যেহেতু একটা নমনীয়তার নীতি নিয়েছেন, প্রধান উপদেষ্টা উনি তো কোনো বাধা দেয়া, পুলিশকে দিয়ে ব্যারিকেড আন্দোলন দেয়া, দমানো কিংবা করা এই ধরনের কোনো মানে প্রসেস উনি যান নাই। উনি আহ্বান জানিয়েছেন যে আপনারা আমাদেরকে একটু কাজ করতে দেন, আপনাদের দাবি দাওয়া আমরা শুনবো, সবকিছু আপনারা আমাদেরকে কাগজ পাঠান, কিন্তু এটার জন্য একটা বোল্ড পজিশন নেয়ার, এটা উনি নেন নাই। তো না নেয়ার কারণে যেটা হয় কি, আপনার এইভাবে যদি কেউ বুঝে যে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে পারলে আমাদের দাবি আদায় হবে, স্বাভাবিকভাবে আমাদের দেশে তো মানুষের অভাব নাই। তো এটা কি আপনারাই দেখিয়ে দিলেন না? যদি কেউ বলে এই অভিযোগ করে, না, এটা তো একটা সমালোচনা হতেই পারে, এবং সেই সমালোচনা আমরা নিজেদের মধ্যেও করেছি। যে আমরা বলেছিলাম, এবং আপনি তো দেখেছেন পরে প্রধান উপদেষ্টার এখান থেকে সরিয়ে কিন্তু সেটা শাহবাগে নিয়ে যাওয়া হয়েছে। শাহবাগে চলে গেছে। না, আমি আগে সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য, আমি কালকের ঘটনাটা আপনি যদি আর একটু ডিটেলস বলেন, যে এই বোতল ছুঁড়ে মারা তথ্য উপদেষ্টার মাথার উপর। আচ্ছা, আপনি তো জানেন কালকে প্রধান উপদেষ্টা বাসায় ছিলেন না, ছিলেন না, তো ফলে উপদেষ্টাদের একটা বড় অংশই বলা যায় কালকে চট্টগ্রামে ছিলেন। এখানে রিলেটেড উপদেষ্টা যারা, এর বাইরেও ধরেন ছাত্রদের কিছুটা প্রভাব আছে, আমাদের আইন উপদেষ্টার, উনিও কিন্তু দেশে নাই, উনিও ছিলেন না, মালয়েশিয়া গেছে। মালয়েশিয়া গেছেন। তো ছাত্ররা যখন এখানে এসেছে, আমরা প্রথমবারই বলেছিলাম যে ছাত্রদেরকে এইভাবে বোঝানো যায় কিনা যে উপদেষ্টা তো নাই, সুতরাং তোমরা আজকে আন্দোলনটাকে এই পর্যায়ে আনার দরকার নাই। কিন্তু দেখা গেল যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, টিচাররা সহ সবাই যখন আসছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের, সেখানে সাব্বির আহমেদ ছিলেন ওনার এপিএস, ওনারা তাদের সাথে একটা আলোচনা করেছেন যে কিভাবে এটার সমাধান করা যায়, বা এই আলোচনার মধ্য দিয়ে কিভাবে সমাধান করা যায়। কারণ দাবি দেওয়ার মধ্যে কিছু যৌক্তিক দাবি আছে, কিছু আবার একটু মানে জগন্নাথের ছাত্র শিক্ষকদের সাথে আলোচনা করেছেন। ছাত্র শিক্ষকদের সাথে আলোচনা করছিল। তো আলোচনার প্রেক্ষিতে যেটা হয়েছে যে এখন যতটুকু হয়েছে যে আপনাদের দাবিগুলো আমরা শুনলাম, আমরা বসবো এবং বসে এটা নিয়ে একটা সলিউশন আমরা দিব, এই ধরনের একটা আলোচনার প্রেক্ষিতে জগন্নাথের শিক্ষকরা অনুরোধ করেছেন যে উপদেষ্টা গিয়ে যাতে একটু সেখানে কথা বলেন। তো এখানে যেটা ব্যাপার হচ্ছে, এখানে যদি শিক্ষা উপদেষ্টা আসতেন, ইভেন যদি শিক্ষা সচিবও আসতেন বা ইউজিসির পক্ষ থেকে কেউ আসতেন, সেটা ছিল রিলেভেন্ট। কিন্তু সেখানে যেহেতু কেউ নাই, সেখানে মাহফুজ আলম সাহেব উপদেষ্টা, উনি একটু চিন্তা করলেন যে ছাত্রদেরকে, সবাই ওনাকে অনুরোধ করলেন যে আপনি যেহেতু ছাত্রদেরও প্রতিনিধি, আপনি গেলে হয়তো ভালো হবে। তো উনি এসেছেন এবং ছাত্ররা চুপচাপই ছিল, শুরুতে একটু হই হাঙ্গামা ছিল, কারণ ছাত্রদের মধ্যে একটা ক্ষোভ ছিল, তাদেরকে পুলিশ কালকে দিনের বেলা পুলিশ তাদের উপর আক্রমণ করেছে, অনেককে আহত করেছে, অনেকে হাসপাতালে আছে। নিয়ে একটু বিতর্ক আছে। পুলিশ বলেছে যে আমরা চেষ্টা করেছি তাদেরকে থামানোর জন্য, কিন্তু তারা উত্তেজিত ছিল। মানে এখন পুলিশের পক্ষ থেকে উত্তেজনা ছড়ানো হয়েছে না ছাত্রদের পক্ষ থেকে ছড়ানো হয়েছে, এটা একটা তদন্তের ব্যাপার দরকার আছে। আমরা কিন্তু দাবি করেছি যে এটা একটা তদন্ত করা হোক। উপদেষ্টা মাহফুজ আলমও কিন্তু এটা রাজি হয়েছেন যে আমরা এটার জন্য একটা তদন্ত করব, পুলিশ কেউ যদি পুলিশ এটা দোষ করে থাকে, এটার জন্য একটা শাস্তির ব্যবস্থা হবে। এখন ঘটনাটা হয়েছে, মাহফুজ আলম কথাটা শুরু করেছেন এবং উনি কিন্তু যে কথাটা বলতে চেয়েছিলেন সে কথাটা উনি বলতে পারেন নাই। উনি কিন্তু বলেছেন যে আমার কথাটা শেষ করতে দেন। উনি বলেছেন পুলিশের পক্ষ থেকে উস্কানি শব্দটা বলার, মানে বলে উস্কানিটা কার পক্ষ থেকে, আমার ধারণা, আমি ওনার যে কথার ভাষা যেটা বুঝতে পারলাম, উনি পুলিশকেই দায়টা দিতে চেয়েছিলেন। এবং হয়তো উনি পরে বলতেন যে আপনারাও বিষয়গুলোকে, উত্তেজনাটা একটু কমাতে পারতেন, এই ধরনের কিছু একটা উনি বলতে চেয়েছিলেন। কিন্তু ওই উস্কানি শব্দটা ব্যবহার করার সাথে সাথেই ছাত্রদের পক্ষ থেকে একটা অংশ বিশাল ভাবে তারা আপনার স্লোগান টোগান দিয়ে উঠে আগে শুরু করলো, নানা ধরনের মানে কমেন্ট পাস করা শুরু করলো, এবং এক পর্যায়ে উনি কথা বন্ধ করে দিলেন। বন্ধ করে একটু স্থির হলেন, তখনই তার মাথার উপরে পানির বোতল ছুঁড়ে মারা। বোতলটা ছোড়াটা খুবই, মানে তাৎক্ষণিকভাবে যারা দেখেছে, প্রত্যক্ষদর্শী, তারা সবাই স্তম্ভিত হয়ে গেছে। এবং এই ধরনের ঘটনা বাংলাদেশে কিন্তু খুবই কম ঘটেছে। মাহফুজ আলমকে এইভাবে বোতল মারার সাথে সাথে উনিও, আবার ওনার যে সিকিউরিটিরা ছিল ওখানে, প্রধান উপদেষ্টার অফিসের, তারাও তখন মনে করেছে যে এটা সিচুয়েশন যদি আরো গ্রেভ হয় তখন কি হবে, তখন ওনারাই পরামর্শ দিলেন সরিয়ে দেওয়া হয়েছে যে আপনি এখন আর কথা বলেন না।
আর উনিও যেহেতু একটু স্তম্ভিত হয়ে গেছেন এবং বুঝতে পারছেন না কি পরিস্থিতি হয়। আর এই সমস্ত জায়গার ক্ষেত্রে আসলে পরিস্থিতি যদি আবার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, ছাত্ররা যদি কিছু করে আর পুলিশ যদি সেখানে নির্বাক দাঁড়িয়ে থাকে, তাহলে কারণ সেখানে তো আরো অনেক কর্মকর্তারা ছিলেন, ফলে তখন তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনিও বলছেন আমি আর এখন কথা বলবো না। যাই হোক, পরে পরিস্থিতি একটু শান্ত হওয়ার পর উনি কথা বলেছেন। এখন প্রসঙ্গ যেটা হচ্ছে সেটা হলো যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাওয়া, আমাদের দেশে গত 15 বছরে কখনো প্রধানমন্ত্রীর অফিস ঘেরাও হয়েছে? প্রধানমন্ত্রীর মানে বাংলা মোটরে আটকে দিয়েছে, প্রধানমন্ত্রীর ঘেরাও কর্মসূচি অনেকবার পালিত হয়েছে, বাট এটা বাংলা মোটর পর্যন্ত, ফার্ম গেটেও যেতে পারে না, আর তেজগাঁ পর্যন্ত যাওয়া তো দূরের কথা, কিংবা গণভবনের দ্বারা বিরাট দূরের কথা। কিন্তু কালকে আটকে দিয়েছিল। আমি আমি ইয়ার জায়গায় ছিলাম, এই যে আপনার মৎস্য ভবনের, সেখানে আমি কতক্ষণ ছিলাম, তখন ছাত্ররা আসছিল সেখানে। আমি দেখেছি সেখানে পুলিশ তাদেরকে ঠান্ডা মাথায় ধরে ঠেকানোর চেষ্টা করেছে। এখন সমস্যা হচ্ছে এই সরকারের নীতি তো এমন নাই যে পুলিশ পিটাবে কিংবা ইয়ে করবে, চড়াও হবে। এই নীতি না থাকলে পুলিশ কি করবে? পুলিশের প্রধান অস্ত্রই তো হচ্ছে সে টিয়ার গ্যাস ছুড়বে, সে না হলে লাঠি চার্জ করবে। কিন্তু পুলিশ যখন লাঠি চার্জের অনুমতি পায় না, টিয়ার শেল বা আপনার যেটা সাউন্ড গ্রেনেড করার অনুমতি পায় না, তখন পুলিশের পক্ষে এই মব, মানে এই যে পিপলের গ্যাদারিংটা কন্ট্রোলে রাখাটা টাফ হয়ে যায়। কন্ট্রোলে রাখা টাফ। কেউ কেউ আবার বলছেন যে মাহফুজ আলম সাহেব 3 দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, এই কারণেও একটা অংশ তার উপর ক্ষুব্ধ ছিল, তারাও এই ঘটনা ঘটাতে পারে। দেখেন, এটা স্পষ্ট প্রমাণ না থাকলে এই ধরনের ব্লেম বা এই ধরনের ধারণা তো করতে পারে। হ্যাঁ, কেউ পরিকল্পনা। আর ওই ছেলেটি তো চিহ্নিত হয়েছে যে কালকে বোতল ছুঁড়ে মেরেছে, সে বলছে আমি এমনিতেই বোতলটা ছুঁড়ে মেরেছিলাম, উনার মাথা লক্ষ্য করে মারিনি, এটা এমনিতেই ছুঁড়ে মেরেছিলাম, পড়ে গেছে ওইখানে। এই জগন্নাথের ফার্স্ট ইয়ারের একটা ছেলে, শুনলাম সে অন্য কলেজের ছাত্র। এটা আবার রহস্যজনক, যদি সে জগন্নাথের ছাত্র না হয়। আমি একটা জায়গায় দেখলাম যে সে কবি নজরুল কলেজের ছাত্র, তাহলে এটা একটা রহস্যের ব্যাপার থাকবে যে জগন্নাথের প্রোগ্রামে কবি নজরুল ছেলে আছে। জগন্নাথের ছাত্র হয় তাহলে ঠিক আছে, যদি জগন্নাথের ছাত্র না হয় তাহলে তো এটা একটা প্রশ্নবোধক ব্যাপার যে সে কেন গেল সেখানে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মাহফুজ আলম যে ওখানে আসবেন এটা তো কোনো প্রিশিডিউল ছিল না। সুতরাং আপনি যেটা বলছেন যে মাহফুজ আলমকে লক্ষ্য করেই তাদের কোনো অন্য কোনো পক্ষের কাজ কিনা, এটা একটু সন্দেহের জায়গাটা একটু দুর্বল হয়ে যায়। তৃতীয় হচ্ছে, আমারও তাই মনে হয়েছে যে ছেলেটা এত দূর থেকে মেরেছে, এত দূর থেকে, তার পাশে কিন্তু একটা পুলিশও দাঁড়ানো ছিল, পুলিশ একজন না তো কয়েকজনই দাঁড়ানো ছিল, এবং এত দূর থেকে গিয়ে বোতলটা যেভাবে পড়েছে, খুব জোরে পড়েছে কিন্তু বোতলটা, এবং মানে আমাদের, মানে আমি কিন্তু লাইভে দেখছিলাম সেটা। তো এই জায়গায় হলে কিন্তু মানে যদি কোনো ফ্র্যাকচার হতো বা ব্লিডিং টিলিং হতো, তাহলে কিন্তু সিচুয়েশনটা খুবই খারাপ হতো। এবং এটা আমাদের স্বাভাবিকভাবেই, কারণ মাহফুজ আলমকে নিয়ে যতই বিতর্ক থাকুক, মাহফুজ আলম কিন্তু এই গণ অভ্যুত্থানের ওয়ান অফ দি, মানে আপনাকে আইকনিক ক্যারেক্টার। কেউ কেউ এটাও বলেছেন, কথাগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো না, কেউ কেউ বলেছেন তোমরা যে আজকে এখানে প্রতিবাদ করতে আসতে পেরেছো, এটা তো এদেরই অবদান। এরা আন্দোলন করে এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, পরিস্থিতি তৈরি করতে পেরেছে বলেই তো আজকে তোমরা জগন্নাথের দাবি নিয়ে প্রধান উপদেষ্টা পর্যন্ত আসতে পেরেছো। সুতরাং এদেরকে মেরে বা এদেরকে অপমান করে এদেরকে অপদস্থ করাটা তো আমাদের নীতিগত ভুল। তো কালকের ঘটনাটি আমি মেনে নিলাম যে এরকম ঘটনা হয়েছে এটা, কিন্তু আমি আরেকটা প্রসঙ্গ যেটা নিয়ে আসছিলাম, বিবৃতির প্রসঙ্গ, এবং এটা নিয়েও তো আমরা দেখছি যে আন্দোলনের স্টেক হোল্ডার যারা, তাদের মধ্যে একটা স্পষ্ট বিভাজন এবং মুখোমুখি অবস্থান, তর্কযুদ্ধ, এনসিপির সাথে জামাত কিংবা শিবিরের একটা তর্কযুদ্ধ, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটাকে আমি দেখি সকলের পক্ষ থেকে একটা অসহিষ্ণুতা হিসাবে। দেখেন, আমরা তো সবাই আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন, সেখানে আমরা সবাই অংশগ্রহণ করেছি, কিন্তু কথা ছিল ওখানে কেউ আমরা দলীয় স্লোগান দিব না। সেখানে সবাই আমরা, কারণ সেখানে এনসিপিও কিন্তু তাদের এনসিপির নামে কোনো স্লোগান দেয় নাই। তো এখন সেখানে একটা সমস্যা হয়েছে যে কিছু কিছু দল বা কোনো কোনো দল তাদের দলীয় স্লোগান দিয়েছে, এবং দলীয় স্লোগানের বাইরেও কিছু কিছু স্লোগান আছে দলীয় না, কিন্তু সেইটা যখন দেয় তখন সেটা বোঝা যায় যে এটা নির্দিষ্ট দলের বা নির্দিষ্ট অংশের স্লোগান। তার মধ্যে আবার সমস্যা হয়েছে যেটা, সেটা হচ্ছে জাতীয় সঙ্গীত নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে সেখানে কেউ কেউ বাধা দিয়েছে, কেউ কেউ সেখানে মন্তব্য করেছে। তো এই দুটো জিনিসের কারণে আমি দেখলাম যে ছাত্রদের মধ্যে বা এনসিপি রিলেটেড যারা ছিল বা অন্যান্য দলের যারা ছিল, তারা এখানে এক ধরনের, মানে তাদের মধ্যে এক ধরনের বিব্রত ভাব তারা তৈরি করেছে। আমার সাথে এনসিপি সিনিয়র নেতারা অনেকে কথা বলেছেন, তারা বলেছেন এইটা আমরা, এই ধরনের ঘটনা ঘটেছে, এটাকে আমরা কি অন্য কোন পক্ষের কেন ইন্ধন আছে কিনা।
দেখেন ইন্ধন আছে কিনা এটা তো প্রমাণ না থাকলে তো মানে আমি আন্দাজের উপর আমি শুধু একটা ধারণাই বলতে পারবো। যেহেতু প্রমাণ নাই, আমার যেটা মনে হয়েছে, এটা আমার ধারণা, জি ভুলও জি হতে জি পারে। আমার যেটা মনে হয়েছে যে যেহেতু সেখানে গোলাম আজমের বাংলা আওয়ামী লীগের ঠাঁই নাই, যেহেতু সেখানে দলীয় স্লোগান দেওয়া হয়েছে, সেখানে দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে, সেখানে জাতীয় সঙ্গীতের এক ধরনের বাধা দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, এটার কারণে এনসিপির রিলেটেড লোকদের কাছে মনে হয়েছে যে না, এটাকে একটা অপোজ করা দরকার। সেই অপোজ করার মানে প্রসেস হিসাবেই বা পন্থা হিসাবেই Status. আমরা দেখলাম যে বিভিন্ন রকমের স্ট্যাটাস, মাহফুজ আলমের একটা স্ট্যাটাস দিয়েছেন, তারপরে এনসিপির মধ্যে থেকে একটা দলীয় তাদের অবস্থান তারা তারা ব্যাখ্যা করেছেন। এখন যেটা নিয়ে বিতর্ক হয়েছে, মাহফুজ আলমের দুইটা স্ট্যাটাসের কথা এসেছে। জি প্রথম মাহফুজ আলম যে স্ট্যাটাসটা দিয়েছেন সেখানে উনি কিন্তু কোনো দলের নাম উল্লেখ করেন নাই। উনি সেখানে রাজাকার বা ৭১ সালের পরাজিত শক্তি, তারপরে ৭১-এর গণহত্যাকারী পক্ষ, তারপরে পাকিস্তান পন্থা, এই ধরনের কিছু মানে ইঙ্গিতপূর্ণ কথা বলছে। ইঙ্গিতপূর্ণ কথা উনি কিছু বলেছেন। তো এই ধরনের কথা, যেমন আমরা তো এখন নানা ইঙ্গিতপূর্ণ কথা বলি, ভারতের তাবেদার বললে আমরা ইঙ্গিতপূর্ণ কথা বলি। এখন কথা হচ্ছে ভারতের তাবেদার বললে কে ওইটাকে গায়ে মেখে নিচ্ছে। একটা রাজনৈতিক পক্ষ যেটা হচ্ছে সেটা তাকে গায়ে মেখে নিয়েছে। আমি মাহফুজ আলমের সাথে বিষয়টা নিয়ে কথা বলেছি। তো একটা পক্ষ এটাকে গায়ে মেখে নিয়েছে, নিয়ে দেখা গেল যে মাহফুজ আলমকে ব্যক্তি আক্রমণ করা শুরু করেছে, তার পরিবার, তার ইত্যাদি ইত্যাদি নিয়ে। এটাতে সে খুবই ক্ষুব্ধ হয়েছে এবং ক্ষুব্ধ হয়ে সম্ভবত সে একটা স্ট্যাটাস দিয়েছে, যদিও মাহফুজ আলমের সেক্রেটারি আমাকে বলেছেন যে এটা উনি দেন নাই। যাই হোক, যেই স্ট্যাটাসটা নিয়ে আরো বেশি পরের স্ট্যাটাস যেটা বলছে, পরবর্তী দেখা গেল ওই রাজনৈতিক পক্ষ আরো বেশি প্রতিক্রিয়া ক্ষুব্ধ। দেখিয়েছে। তো সেটা নাকি আবার শুনলাম যে এটা উনি দ্রুত আবার এটা উনি প্রত্যাহার করে নিয়েছে, প্রত্যাহার করে মানে নিয়েছে। উইথড্র করে নিয়েছে। একজন ব্যক্তি একটা স্ট্যাটাস দেওয়ার পরে যখন উনি স্ট্যাটাসটা প্রত্যাহার করে নেন ব্যক্তিগতভাবে, তখন সেটাকে খুব বেশি আলোচনায় আনা আমি উনি সমীচীন মনে করি না। আর আমি দেখেছি মাহফুজ আলমের স্ট্যাটাস গুলো কিন্তু ওনার ওখানে কিন্তু খুব লিমিটেড মেম্বার আছে, উনি সবাইকে ওখানে মানে ওনার ওখানে আপনি চাইলেও কমেন্ট করতে পারবেন। এখন এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো, একটা প্রশ্ন এসেছে যে মাহফুজ আলম একজন অ্যাডভাইজার হিসেবে ওনার এই ধরনের প্রতিক্রিয়া দেওয়াটা ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, একজন উপদেষ্টা হিসেবে আমরা চাই যে উনি রাগ অনুরাগ, উনি বিতর্কের ঊর্ধ্বে থাকুন। তো উনাকে যখন আপনি আঘাত করেছেন, উনাকে যখন আপনি অপমান করছেন, অপদস্থ করছেন, ব্যক্তি হিসেবে তো উনার একটা অধিকার আছে। ব্যক্তি হিসেবে ব্যক্তিত্বের জায়গায় তো উনার একটা রাইটসকে আমার স্বীকৃতি দিতে হবে। এটা একটা ব্যাপার। এই জায়গা থেকে যদি আমি দেখি তাহলে আমি মনে করবো যে মাহফুজ আলম কেন, আমাকেও যদি কেউ ধরনের হেয় প্রতিপন্ন করে, আমার পক্ষ থেকে একটা প্রতিক্রিয়া দেওয়াটা স্বাভাবিক। কেউ কেউ এই কথাটাও বলে, আপনার কথার মাঝখানে বলছি যে রাজনীতি করতে গেলে চামড়া অনেক মোটা থাকতে হয়। না, তো তারা এই পরিপক্কতা নাই বলেই তারা এত তাড়াতাড়ি প্রতিক্রিয়া দিয়ে দেন কোনো বিষয়ে। এটা 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 একটা যৌক্তিক সমালোচনা। কারণ পলিটিক্স করলে যেটা হয় কি, আমরা যখন লম্বা সময় ধরে অভিজ্ঞতা অর্জন করি, যেমন আমাকে ব্যক্তিগত অনেক হেয় প্রতিপন্ন করে অনেক কথা বলা হয়, আমরা অনেকগুলো পড়েও না। আমার ফ্যামিলি, আমার বাচ্চা কাচ্চারা তো আমার ফেসবুক পোস্ট পড়তেই চায় না। তারা মনে করে যে এখানে এত খারাপ খারাপ কথা বলে, এগুলো তুমি পড়ো কিভাবে। এখন আমরা যেহেতু রাজনীতি করি, দেখেন আমাদের দেশে কিন্তু, এটা আমি অন্যভাবেই নেবেন না আপনি, খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল, আমরা যখন ওই যে কেয়ারটেকারের দাবিতে আন্দোলন করেছি, তখন কিন্তু আমরা রাজপথে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক স্লোগান দিয়েছি। খালেদা জিয়ার গদিতে আগুন জ্বালাও একসাথে, হ্যাঁ, এই ধরনের অনেক কথা বলেছি। ইভেন খালেদা জিয়া 8 পাস করলো দেশের সর্বনাশ, এই ধরনের স্লোগান আমরা দিয়েছি। তো তার জন্য তো বিএনপি আমাদেরকে রাজপথে ধরে একদম অত্যাচার করে নাই, এসে আমাদের কণ্ঠরোধ করে দেয় না। হ্যাঁ, রাজনৈতিকভাবে সংঘাত সংঘর্ষ হয়েছে, কিন্তু এই স্লোগানের জন্য এসে পথে দাঁড়িয়ে যে আমাদের কণ্ঠরোধ করেছে বিষয়টা না, তার ক্ষমতায় ছিল। আমি যেটা বলতে চাচ্ছি, যেমন ধরেন আমি যদি ধরি যে জামাতের সম্পর্কে কে কি বললো, এই আপনার মাহফুজ আলম কি বললো বা কি বললো, তো এটা তো বলতেই পারে এটা রাজনৈতিক দল হিসেবে। রাজনৈতিক দল হিসেবে আপনাকে যখন কেউ কিছু বলবে, আমাকে যখন কিছু বলবে, আমি তো ওই কনটেক্সটের উপর বিতর্ক করবো। সুতরাং এই জায়গায় আমি দেখেছি মানে আপনার মাহফুজ আলম যাদেরকে উদ্দেশ্য করে যারা গায়ে টেনে নিয়েছেন, তাদের মধ্যে চরম অসহিষ্ণুতার লক্ষণ আছে, প্রকাশ আছে। অনুরূপ ভাবে মাহফুজ আলমের যে প্রতিক্রিয়াটা, সেটা আরো পলিটিক্যাল হতে পারতো, সেটা আরো রাজনৈতিক হতে পারতো। সংস্কার প্রস্তাব অনেকগুলো আসছে, অনেকগুলো মিটিং হয়েছে। এখন আপনার দৃষ্টিতে যে এই মুহূর্তে কোন বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে আর কোন মেজর ইস্যু যেটা নির্বাচনের আগে এই বিষয়গুলো একটা সলভ হয়ে নির্বাচনে যাওয়া উচিত? যেই জিনিসগুলো আমাদের আপনার সংস্কারের জন্য খুবই গুরুত্বপূর্ণ,
সেই মৌলিক জিনিসগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে এখনো ঐকমত্য হয় নাই। যেমন ধরেন প্রধানমন্ত্রীর মেয়াদ কয়বার হবে, মানে কয়বার উনি প্রধানমন্ত্রী হতে পারবেন। পরপর দুবার, এটাই হলো প্রস্তাবটা ছিল, এটাই সংস্কার কমিশনের যে প্রস্তাবটা ছিল। সংস্কার কমিশনের প্রস্তাব, আমাদের বেশিরভাগ দলের প্রস্তাব ছিল পরপর 2 বার, জীবনে 2 বার। হ্যাঁ। এটা ছিল আমাদের প্রস্তাব। আর বিএনপি বলছে পরপর 2 বারে তারা রাজি, কিন্তু জীবনে 3 বার। জীবনে 3 বার। এইটুকুই। এটা তো মনে হয় যে আলোচনা করলে বিএনপি এটুকু রাজি হয়ে যেতে পারে। এটা দুইটা বিষয়, বিএনপি যদি দুইটাতে রাজি হয় তাহলে তো হয়ে গেল, সবাই একমত হয়ে গেল। আর বিএনপি যদি রাজি না হয় তখন হয়তো ঐকমত্য কমিশন যদি আমাদেরকে অনুরোধ করে, কারণ এই 2 বারের বেশি, মানে 2 বারের পদ্ধতিটা পৃথিবীর খুব কম জায়গায় আছে। আমেরিকার রাষ্ট্রে আছে, আরো হয়তো 1-2টা রাষ্ট্রে আছে, বেশিরভাগ জায়গায় এই ধরনের কোনো বার নাই। এটা একটা স্ট্রং অপিনিয়ন বিএনপির পক্ষ থেকে, এটা যুক্তি পক্ষ থেকে, বা ধরেন যে কোনো একটা সাধারণভাবে। আচ্ছা, আমরা কেন 2 বারে করতে চাচ্ছি? কারণ আমাদের দেশে এই জিনিসটাকে আমরা মনে করছি এটা দি কোর অফ দি সোর্স, যে আপনি আমাদের এখানে স্বৈরতান্ত্রিকতা কায়েমের এটা একটা কারণ। আবার আসিফ নজরুল কিন্তু, ওনার সাথে আমরা যখন সেদিন একটা মিটিং এ বসেছি এই আলোচনা, উনি কিন্তু বলেছেন যে আপনারা 2 বারের দিকে ফোকাস করছেন, তো 2 বারের সময় দেখা গেল যে পরের বারে তার স্ত্রীকে দিল, হ্যাঁ, পরের বার তার সন্তানকে দিল। না, এখন ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করলে তো হবে না যে এরা, আমি আসছি, আমার পরে ওই দল আসছে, আমি কি করব, এই সিনারিও তো নাও থাকতে পারে। আচ্ছা, আর কোন জায়গায় আপনি মনে করছেন যে মতদ্বৈততা বড় বড় বিরোধ রয়ে গেছে? হচ্ছে যে আমি এখন হঠাৎ করে বলছেন তো, একটা হচ্ছে যে আমাদের যে নারী আসন সংখ্যা, আমরা বলেছি নারী আসন সংখ্যা, আমরা একমত হয়েছি যে 100 নারী আসনে সরাসরি নির্বাচন হবে, কিন্তু তাদের কনস্টিটিউয়েন্সিটা কিভাবে হবে এই বিষয়টা নিয়ে এখনো পরিষ্কার হওয়া যায় না। না, 100 নারী আসনের ব্যাপারে সবাই একমত, কিন্তু বিএনপি বলছে বর্তমান পদ্ধতি যেটা হলো 300 এমপি 100 কে নির্বাচন করবেন, আর মূল প্রস্তাবটা ছিল যে সরাসরি নির্বাচন হবে। হ্যাঁ, বিএনপি কমিশন যে প্রস্তাবটা দিয়েছে সেটা হচ্ছে এরা সরাসরি নির্বাচিত হবে। এক্স্যাক্টলি। কিন্তু ঠিক আছে, আমরা সরাসরি নির্বাচনের ব্যাপারে একমত হলাম, কিন্তু সরাসরি নির্বাচনটা হবে কিভাবে? এদের কনস্টিটিউয়েন্সি কি হবে? ওনারা প্রাথমিকভাবে বলেছেন এখানে 2টা মত, মানে প্রতি 3টা আসনে একটা, এখন কোন 3টা, এই একটা, এইভাবে বলে দিতে হবে। প্রতি 3টাতে আপনি যদি একটা দেন তাহলে এটার ভোটার কত সংখ্যা? একটা নারী রিচ করবে কিভাবে এত লোক, এত ভোটারের কাছে? এতগুলো ভোটারের কাছে কিভাবে রিচ করবে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি আমার কনস্টিটিউয়েন্সিতে ভোট পেলাম ধরেন 2 লাখ 3 লাখ, আর আরেকজন নারী প্রার্থী উনি পেল 9 লাখ 10 লাখ, তো এখন বলবো কথা তো কথা, আমি তো 9 লাখ ভোটের এমপি, তুমি 3 লাখের, এটা নিয়ে একটা বিরোধ সৃষ্টি হবে, এটা জানেন। আর সবচেয়ে বড় কথা, 3টা কনস্টিটিউয়েন্সি একসাথে কভার করা একটা নারীর পক্ষে খুবই কঠিন। আর আরো সমস্যা হচ্ছে যে আমি পার্টিকুলারলি আমি একটাতে এমপি, আবার ওই মহিলা 3টা আসনের এমপি, তাহলে এটাতে এটা ক্লাশ হবে। এরপর একটা প্রস্তাব এসেছিল যে এটাকে অন্যভাবে করা যায় কিনা, সেটা হচ্ছে যে পরিবর্তন করে 100 আসনে, এবার এই 100 আসনে হবে, পরের বার আরেক 100 আসনে হবে, তারপর বার এটা রোটেট করবে একবার। এখন না, এটাতে দিলেও তো রিপ্রেজেন্টেশনটা প্রপারলি হবে না, তাইলে বাকি 200 আসন, সেটা তো আমেরিকাতে যেমনটা হয় সিনেট ইলেকশন, মানে 200 করে প্রতি 2 বছর পর পর 200 আসনে ইলেকশন হয়, তারপরে আবার 200, আবার এরকম রোটেট করতে থাকে। কিন্তু আরেকটা জায়গায় তো আমার মনে হচ্ছে যে এটা বড় দ্বিমত রয়ে গেছে, বিশেষ করে মেইন যে স্টেক হোল্ডার এখন বিএনপি এবং জামাত, তাদের মধ্যে, এবং জামাতের প্রক্রিয়ার সাথে এনসিপি অন্যরাও অনেকে একমত, যেটা হলো পিআর পদ্ধতির কথা, প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, যেটা আগে, এটা প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশনের ব্যাপারে আমাদেরও মত ছিল, আমরা বলেছিলাম যে এটাই করা দরকার। কিন্তু যখন আমরা এই আপনার ঐকমত্য কমিশনে আলোচনা করেছি, ওনারা বললেন যে বাংলাদেশ এখন যে একটা ভালনারেবল সিচুয়েশনের মধ্যে আছে, এখানে এক সংসদ যদি ঝুলন্ত সংসদ হয়, হ্যাঁ, তাহলে আন্তর্জাতিক প্রেক্ষাপট, ভারতের একটা থ্রেট, সব মিলিয়ে এটা দেখা যায় সরকার দুর্বল হয়ে যাবে। ওনাদের একটা স্ট্রং আর্গুমেন্ট ছিল। কারণ মানে এইটা কি বিএনপির পক্ষ থেকে আর্গুমেন্ট, যারা পিআর এর বিরুদ্ধে? বিএনপির পক্ষ থেকে না, পিআর এর পক্ষে না পিআর এর বিপক্ষে লোকদের আর্গুমেন্ট? এটা পিআর এর বিপক্ষে লোকদের আর্গুমেন্ট, তার অর্থ বিএনপির পক্ষ থেকে আর্গুমেন্ট। হ্যাঁ, বিএনপির আর্গুমেন্ট আরো আছে। বিএনপি বলতে চাচ্ছে যে আমাদের প্রার্থীদেরকে আমরা যখন দেই তখন তারা ওয়ার্ক করে, কারণ সে জানে যে এই জায়গায় আমি এমপি হব। এখন যখন আমরা দিব তখন দেখা যাবে যে কেউ পার্টিকুলারলি ভোটের জন্য ফোকাস হবে না, কারণ পিআর এর সিস্টেমটা এমন, দেখা যাবে যে কে এমপি হবে সেটা নিশ্চিত না। তো এই কারণে দেখা যাচ্ছে যে তখন তারা ভোটারদেরকে কেন্দ্রে আনা, ভোট কাস্ট করা, এগুলোতে অনাগ্রহী হবে।
এটা বিএনপি আওয়ামী লীগ প্লাস যে প্রার্থী কেন্দ্রিক এমপি কেন্দ্রিক যে উন্নয়ন কর্মকাণ্ড হয়, একটা দায়িত্ব থাকে, সেটাও থাকবে না, সেটা কমে যাবে, এক ধরনের যে একটা স্বতঃস্ফূর্ততা থাকে, সেটা নাও থাকতে পারে। বিশেষ করে দেখা যাবে যে যাদের আমরা যদি দেখি যে একটা লিস্ট দিয়ে দেয় আগে যে এই আমাদের সিরিয়াল, আমরা যদি 200 আসনে জিতি তাহলে এই 200 আমাদের এমপি হবে, বা আমরা যদি 300টা জিতি এরা এরা হবে, এই ধরনের দেয়, তাহলে পেছনের দিকে যারা থাকবে তারা হয়তো ভাববে আমি তো এমপি হতে পারবো না, সুতরাং আমি কেন কাজ করব, আমি কেন আমার এলাকা ওয়ার্ক করবো, এই ধরনের নানা প্র্যাকটিক্যাল প্রবলেম। কারণ আমাদের দেশ তো তো এই যে অবস্থাগুলো আপনি বললেন যে এইরকম একটা অবস্থায় আপনি কি মনে করছেন যে এগুলো সলভ করে এটা নির্বাচনে যাওয়া সম্ভব হবে, নাকি শুধুমাত্র তত্ত্বাবধায়কে একমত হলেই আর দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আর 2 টার্মে বিয়ে, এই মেজর 2-3টা ইস্যু যেমনটা বিএনপি স্পেসিফিক করে বলে নাই, কিন্তু বলছে কিছু সংস্কার করে বাকিটার ফ্রেমওয়ার্ক করে, যেটাকে জুলাই সনদ বলা হচ্ছে, এটা রেডি করে সবাই সাইন করলে পরে নির্বাচনে চলে যাওয়া? আমার বাস্তবে আপনার কাছে কি মনে হচ্ছে? আমার ধারণা শেষ পর্যন্ত এটাই হতে পারে। কারণ এই প্র্যাকটিস করতে করতে একটা সময় দেখা যাবে যে আমরা একমত হতে পারছি না কোনো একটা পার্টিকুলার জায়গায়। যেমন আমি কিন্তু আজকেও কথা বলেছি ঐকমত্য কমিশনের সাথে, এই যে নারী আসনের ব্যাপারে ওনারা এখনো একমত হতে পারছেন না কোন প্রসেসে যাবেন। এখন আমি আপনার ওই প্রপোজালটা খুবই সুন্দর, সেটা হচ্ছে আমরা যদি কোর 5-7টা অন্তত করতে পারি, এক্স্যাক্টলি, আমাদের ধরেন রাতারাতি তো আমরা বদলে যেতে পারবো না, আমরা যে 5টা করি ওইটাও যদি ধরে রাখতে পারি তাও কিন্তু একটা সংস্কারের যাত্রা শুরু হবে এবং দৃশ্যমান হবে যে ইয়েস এটা। বিএনপি যেহেতু 31 দফা দিয়েছে, শুধু তো বিএনপি একা দেয় নাই, বিএনপির সাথে যারা জোটবদ্ধ ছিল তারাও এর সাথে দিয়েছে। তো 31 দফা তো একটা চাপ থাকবেই, দাবি তো আকারে থাকবেই। ধরেন এই সরকার 5টা বা 7টা কোর আপনার সংস্কার করে তারা মানে নির্বাচনের দিকে চলে গেল, যারা নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে কিন্তু পরবর্তী যে প্রত্যাশা বা প্রত্যয় বা অঙ্গীকার ছিল যে সংস্কারের, সেগুলো কিন্তু চাপ হিসেবে থাকবে। এবং বিশেষ করে আমরা যারা, মানে আপনি বলছেন যে যেগুলোতে ঐকমত্য হবেও না সেগুলো একটা চাপ হিসেবে থাকবে যদি তাদের প্রস্তাবের ভিতরে এটা থেকে থাকে, কিংবা কমিটমেন্ট থাকে এক ধরনের। যেমন ধরেন আমি ধরে নিলাম, মানে উদাহরণ হিসেবে বলছি, ধরেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে আমরা একমত হতে পারলাম না, ধরেন যে কোনো কারণে হোক, এটা সংস্কার ছাড়াই আমরা ইলেকশনে চলে গেলাম, তো বিএনপি তো এটার জন্য 1 নম্বর দাবি দিয়েছে, তাহলে বিএনপির কাছে তো আমরা দাবি দিতে পারবো যে আপনারা তো এটা বলেছিলেন সংস্কার করবেন, এতদিন আপনারা যে বলছেন যে পার্লামেন্টকেই সংস্কারের দায়িত্ব নিতে হবে, আপনারা এখন করেন। তো সবকিছু মিলিয়ে কি আপনার কাছে মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এইটা নিয়ে এমন কোনো কেওয়াসে জড়াবে না যেটার জন্য নির্বাচনই পিছিয়ে যায়? এটা আমি স্পষ্ট করে বলতে পারছি না, তবে আমি উপদেষ্টাদের সিনিয়র লেভেলের যারা আছেন তাদের বেশিরভাগের কাছেই আমি বুঝতে পারছি তারা মনে করছেন যে আমাদের পক্ষে আসলে খুব বেশি, যেমন দেখেন সরকারের কিন্তু খুব বেশি কন্ট্রোল আমরা এখনো দেখতে পাচ্ছি না। এই যে আব্দুল হামিদ সাহেব আওয়ামী লীগের যিনি রাষ্ট্রপতি ছিলেন চলে গেলেন, এই যে লোকটা যে চলে গেলেন, এটা নিয়ে আমরা দেখছি কি সরকার কিছুই জানে না, সরকার কেউ কারো দায়িত্ব নিচ্ছে। বাট নিশ্চয়ই এখানে কেউ না কেউ খুবই প্রভাবশালী সরকারের লোকজন জড়িত ছিল, ক্ষমতাধর সরকার হোক, ক্ষমতাধরদের সিগন্যাল ছাড়া তো উনি যাওয়ার কথা না। স্বরাষ্ট্র উপদেষ্টা তো বলেছেন যে উনি তদন্ত করবেন, তদন্ত করে ব্যবস্থা নিতে না পারলে উনি পদত্যাগ করবেন। আমরা দেখি উনি কি তদন্ত করছেন, ওনার তদন্ত থেকে কি বেরোচ্ছে। এখন এই সরকারের কার্যক্রম, এই সরকার যদি এই 5-7টা কোর সংস্কারের জায়গাও সবাইকে একমত করে কিছু পদক্ষেপ নিতে পারে, এর চাইতে ভাইটাল ইস্যু হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিজেদের কন্ট্রোল স্থাপন করা। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির কন্ট্রোল যদি সরকারের হাতে না থাকে তাহলে একটা সুষ্ঠু নির্বাচন সহিংস হয়ে উঠতে পারে। যেই পুলিশ তার কৌশলে হোক যে কোনো ভাবে হোক সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে হ্যান্ডেল করতে পারছে না, এই পুলিশ যখন 300 আসনে নির্বাচন হবে সারা দেশে, এখানে ধরেন ঢাকা শহরে যারা যারা আছে বিভিন্ন দলের প্রার্থী, বিরোধী দলের প্রার্থী, নির্বাচনের সময় আপনি বিদ্রোহী প্রার্থীর একটা আশঙ্কা আছে, এইগুলো কিভাবে সে হ্যান্ডেল করবে? এই জায়গা থেকে আমরা বলি যে সরকারকে আসলে একদম কোর 3টা জায়গায় কনসেন্ট্রেট করতে হবে। একটা হচ্ছে বিচারের কিন্তু একটা থ্রেট আছে, এটা আপনি হয়তো বলবেন, সেটা বিচারের জায়গাটা করা, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কন্ট্রোল, স্ট্রং কন্ট্রোল হাজির করা, সংস্কারটা মানে বড় জায়গায় হাত না দিয়ে একটা জায়গায় এসে দৃশ্যমান করা কিছু। ফোর্থ হচ্ছে ইলেকশনের জন্য প্রস্তুতি নেওয়া। এই 4টা কাজেই এখন সরকারকে খুব বেশি মনোনিবেশ। আমি শেখ হাসিনার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে আপনার মতামত শুনতে চাই। শেখ হাসিনার বিচার তো এটা আপনি যদি এখন গণভোট দেন, আমার মনে হয় 90 ভাগের উপরে মানুষ
এটার পক্ষে ভোট দিবে, যে তারা শেখ হাসিনার বিচার চায়, আওয়ামী লীগের বিচার চায়। আমরা শুরু থেকে যেটা বলেছি যে দল আকারে কোন দলকে, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার যে একটা দাবি, আমরা ইন প্রিন্সিপাল বলেছি কোন দলকে নিষিদ্ধ করে খুব বেশি লাভ হয় না। কিন্তু যেই দলটা সন্ত্রাসী দল, যেই দলটা খুনি দল, যেই দলটা আপনার দেশের অর্থ লুটপাট করে, যেই দলটা দেশের গণতন্ত্র নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে, সেই দলটাকে তো আপনি রাজনৈতিক দল বলতে পারেন না। সুতরাং আমাদের বিবেচনায় আওয়ামী লীগ একটা সন্ত্রাসবাদী দল, আওয়ামী লীগ একটা মানবতা বিরোধী দল। এই ধরনের দলের বিরুদ্ধে আপনাকে আইনগত ব্যবস্থা নিতেই হবে। আমাদের রাজনৈতিক বন্ধুদের মধ্যে কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে এক্সিকিউটিভ অর্ডার নিষিদ্ধ করা ঠিক হয়েছে কিনা, নিষিদ্ধ করা ঠিক হয়েছে কিনা ইত্যাদি প্রশ্ন। এখন দেখেন, সরকার কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছে এক্সিকিউটিভ অর্ডারে। সরকার বলেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা যে বিচার করছি, এই বিচার কার্যক্রমে নানাভাবে হুমকি আসতে পারে, আওয়ামী লীগ বাধা দিতে পারে। সুতরাং এই বিবেচনায় তারা বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রমটাকে নিষিদ্ধ করেছে, বা এটাকে বলা যায় যে কার্যক্রম স্থগিত করেছে। এখন জাহেদ ভাই, আপনি যদি আজকে একটা মামলা করেন, ধরেন কেউ আপনার বাসায় চুরি করেছে, কেউ আপনার বাসায় ডাকাতি করেছে, কিংবা আপনার বাসায় এসে কেউ জ্বালাও পোড়াও করেছে বা কাউকে হত্যা করেছে, আপনি যখন আদালতে একটা মামলা দেন, তো বিচার হওয়ার আগে গ্রেফতার হয় না আগে গ্রেফতার করে তারপরে বিচার হয়? গ্রেফতার করে দিতে বিচার। আসামিকে তো আমরা গ্রেফতার করি, এটাই তো তারপর বাংলাদেশে অন্তত এটা পুরোপুরি আছে চালু। আগে আসামিকে গ্রেফতার করা হয়, তারপরে বিচার করা হয়। বিচারের পরে যদি উনি নির্দোষ উনি মুক্তি পান, নাইলে ওনার বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা হয়। এখন অনেকে বলছে আওয়ামী লীগের বিচার হওয়ার আগে তার তার বাতিল হলো কেন, বা তার কার্যক্রম স্থগিত করা হলো কেন? যেন আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয় নাই, তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এখানে কিন্তু একটা কৌশলগত বা একটা নীতিগত একটা ব্যাখ্যা আছে। 2 নম্বরে হচ্ছে যে এই আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ আছে, আওয়ামী লীগের বিরুদ্ধে খুন, এবং এই অভিযোগ তো শুধু আমরা করি নাই, জাতিসংঘ পর্যন্ত তার প্রাথমিক রিপোর্টে বলেছে। সুতরাং আপনি এই আওয়ামী লীগের বিচার কার্যক্রম শুরুতে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দেওয়াটা আমি মনে করি এই কম্পারিজন এটা যৌক্তিক। আর সবচেয়ে বড় আর্গুমেন্ট হচ্ছে আমাদের যে আওয়ামী লীগকে আপনি কোন রাজনৈতিক দলের চরিত্র আওয়ামী লীগের নাই। রাজনৈতিক দল হবে গণতন্ত্রী, রাজনৈতিক দল নির্বাচন ব্যবস্থাকে সমুন্নত করবে, রাজনৈতিক দল সন্ত্রাসকে প্রশ্রয় দিবে না, দুর্নীতিকে প্রশ্রয় দিবে না, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে সুসংহত করবে। এর একটা জায়গাও আপনি দেখবেন আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ বাংলাদেশে সন্ত্রাসবাদ, মানে আপনার নিজের দলের মধ্যেও যে সন্ত্রাসবাদ আছে আওয়ামী লীগের, এটা আপনি বাংলাদেশের সব দলকে মিলালেও এর ধারে কাছেও যেতে পারবেন না। আচ্ছা, এখানে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, মূলত এনসিপি কিংবা হাসনাত আব্দুল্লাহ প্রথম ইনিশিয়েটিভ নিলেন, তারপরে জুলাই গণ অভ্যুত্থানের যত স্টেক হোল্ডার আছিলেন তারা রাজপথে নেমে আসলেন, এবং এরকম একটা অবস্থায় সরকার সিদ্ধান্ত গ্রহণ করলো। রাজপথে শুধু বিএনপি সরাসরি নামেনি আপনাদের সাথে, যে যমুনা ঘেরাও কিংবা শাহবাগে অবস্থান, বাট বিএনপিও পরে স্টেটমেন্ট দিয়ে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। সরকার যখন সিদ্ধান্ত গ্রহণ করলো, তারপরে আবার কোন দল, বিশেষ করে বিএনপির কোন নেতা এটার আবার একটু সমালোচনা করছেন। এই অবস্থানটা কেন? এটা খুব সহজ, এটা কোনো আলাদা ব্যাখ্যার বিষয় না। আমি আপনাকে ঘটনাটা আপনি জানেন, তারপরে বলছি। প্রথম কথা হচ্ছে যে এনসিপি আগে থেকে এটা নিয়ে একটা আন্দোলন করছিল। তারা কিন্তু বেশ কয়েকদিন আগে আপনার বায়তুল মোকররমের দক্ষিণ গেটে একটা সমাবেশও করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। একই সাথে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আরো কিছু প্ল্যাটফর্ম আন্দোলন করছিল, কেউ কেউ অনশন করছিল। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সংবাদ সম্মেলন, টক শো, আমাদের মিছিল, মিটিং এ আমরা সবসময় দাবি তুলে এসেছি এবিবাডির পক্ষ থেকে। বিএনপিও কিন্তু এই দাবিটা তুলেছে, জামাত তুলেছে, বিএনপি তুলেছে। কিন্তু বিএনপি জামাতের মধ্যে একটা কনফিউশন আমরা লক্ষ্য করেছি, যে বিএনপি কোথাও কোথাও বলেছে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না, এবং কখনো কখনো বলেছে জনগণ সিদ্ধান্ত নেবে, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না জনগণ সিদ্ধান্ত নেবে। জামাতের নেতারা কোথাও কোথাও বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ, মানে শুরুর দিকে বলেছিলেন, পরে তাদের অবস্থানটা একটু পরিবর্তন হয়েছে, যে ক্লিন আওয়ামী লীগ রাজনীতি করতে পারে। জামাতের আমির এই কথা বলেছিলেন। শুরুতে তারা ভুল করেছেন, আবার কারেকশন করে নিয়েছেন। কারণ জামাত তো দেখলাম যে লাস্ট যে আন্দোলন হয়েছে সেখানে তারা এসেছিলেন, ফিজিক্যালি তারা মাঠে ছিলেন। ফিজিক্যালি এসেছেন না শুধু, আসার পরে তো পুরো এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে পরে। যাই হোক, কথা হচ্ছে যখন আপনার হঠাৎ করে ওই দিন রাতের বেলায় খবর রটালো, সকালে খবরটা রটলো যে আব্দুল হামিদ এভাবে দেশ ছেড়ে গেছেন, এবং দেশ ছেড়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে এখানে কেউই দায়িত্ব নিচ্ছে না।
এই জিনিসটা ট্রিগার করেছে। আমি যতটুকু শুনেছি, আপনিও শুনেছেন, সেটা হলো যে হাসনাত আব্দুল্লাহরা সহ তারা তাদের পার্টি অফিসে এটা নিয়ে মিটিং করেছে। মিটিং করার পরে হাসনাত বলেছে যে আওয়ামী লীগের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না, আমাদের পার্টি যদি এটা দায়িত্ব না নেয় আমি ব্যক্তিগতভাবে একটা আন্দোলনের ডাক দেব। তখন পার্টি হাসনাত আব্দুল্লাহর এই পজিশনটাকে তারা অন করেছে। এনসিপির পক্ষ থেকেই কিন্তু তারা তখন প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচিতে গিয়েছে। যাওয়ার পরে তারা আনুষ্ঠানিকভাবে অন্যান্য দলকেও নক করেছে, আমাদেরকেও নক করেছে, অন্যান্য দলকেও নক করেছে যে আমরা এখানে যাচ্ছি, আপনারাও এখানে আসেন, আমরা একটা সর্বদলীয় একটা মুভমেন্ট এখানে করতে চাই। তো আমরা তাদেরকে বলেছি তোমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে ডাকলে তো এটা একটা সমস্যা, ঠিক আছে, আমাদের লোকদেরকে আমরা বলছি যারা এটার সাথে সংহতি প্রকাশ করতে চায় তারা সংহতি প্রকাশ করতে পারে, কারণ দাবিটা কিন্তু খুব পপুলার দাবি, দাবিটা খুবই যৌক্তিক একটা দাবি। এবং আমি এনসিপির নেতাদের সাথে কথা বলে দেখেছি তারাও কিন্তু এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার পক্ষে না, তারাও কিন্তু একটা বিচার প্রক্রিয়া তারা চায়। ওই দিন রাত্রে দেখা গেল যে আমাদের দলের লোকেরাও গিয়েছে, বেশিরভাগ দলের লোকেরা গিয়ে সেখানে সংহতি প্রকাশ করেছে এবং লিডিংটা স্বাভাবিকভাবেই হাসনাত আব্দুল্লাহর পরে ছিল, নাহিদ ইসলামরাও সেখানে জয়েন করেছে। এবং পরের দিন আমরা মঞ্চে গিয়ে সেখানে সংহতি প্রকাশ করেছি, অন্যান্য দলও সংহতি প্রকাশ করেছে। আমরা একটা প্রেস কনফারেন্সও করেছি সেদিন। গণ অধিকার পরিষদের নূর সহ তারা কিন্তু আসে নাই মঞ্চে, কিন্তু তারা আলাদাভাবে একটা কর্মসূচি তারা সেখানে দিয়েছে, মানে এই দাবির প্রতি সমর্থন জানিয়েছে, পৃথক কর্মসূচি। বিএনপি অফিসিয়ালি না আসলেও বিএনপির আভ্যন্তরীণ কর্মী টর্মীদেরকে আমি অনেকে দেখেছি তারা এটার সাথে না, ওই দিন বিএনপি মহাসচিব মনে চিটাগাঙ্গে একটা প্রোগ্রামে ছিলেন, তাদের পূর্ব ঘোষিত প্রোগ্রামে উনি চিটাগাং একটা বড় তারুণ্যের সমাবেশ, একটা বড় সমাবেশ ছিল। তো এখন কথা হচ্ছে যে আপনার টোটাল সিচুয়েশনটা যেটা হয়েছে সেটা হলো যে সকলেই এই দাবির প্রতি একমত, কিন্তু যেহেতু এটা একটা নির্দিষ্ট দল, মানে এনসিপি কে সবাই মনে করেছে এনসিপি দল আকারে এটা প্লেস করেছে, প্রথম উত্থাপন করেছে, ফলে আপনার গণতন্ত্র মঞ্চ অন্যান্য যারা আছে তারা অনেকেই বিষয়টা নিয়ে চিন্তায় পড়লো যে আমরা এটা কি করব। জি। আর তাছাড়া এখানেও একটা বিতর্ক তৈরি হয়েছে যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এইভাবে দাঁড়িয়ে জোর করে দাবি আদায় করার একটা প্রসঙ্গ আছে। আবার শাহবাগে যাওয়ার পরেও এক ধরনের অ্যানালাইসিস তৈরি হয়েছে যে শাহবাগটা যেহেতু শাহবাগের আন্দোলন অতীতে একটা ফেসিবাদী আন্দোলন, শাহবাগে ফেসিবাদের উত্থান এবং শাহবাগে পতন, এটা আমরাও শিরোনাম করেছি আমার দেশে। তো এই হলো আপনার টোটাল সিচুয়েশন। এবং সিচুয়েশনের পরে যেটা কনক্লুশনটা যেভাবে হয়েছে, তখন উপদেষ্টারা এটা নিয়ে যখন ওনারা প্রথমভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে আইসিটির যে আইনটা ওনারা সেটা সংশোধন করবেন, সংশোধন করে দলের বিচারটাকে সেখানে ঢুকাবেন, আর বাকি ডিসিশনটা হবে সর্বদলীয় একটা কনভেনশনের মাধ্যমে, যেটা আমরা দাবি তুলেছিলাম যে সকল দলদেরকে ডাকেন, ডেকে সেখানে শুনেন যে লোকেরা আওয়ামী লীগের ব্যাপারে কি বলছে। আমাদের ধারণা ছিল যে ভিতরে যাই থাকুক আওয়ামী লীগ নিষেধের ব্যাপারে কেউ জাতির সামনে এসে ভুল তথ্য দিতে পারবে না বা অন্যরকম তথ্য দিতে পারবে না। তো এরকম একটা মিটিং এর আয়োজন হয়েছিল, কিন্তু উপদেষ্টাদের একটা টিম সম্ভবত তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করেছেন। সামহাউ তারা হয়তো দেখেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য নাই, বা আমাকে কোনো কোনো উপদেষ্টা বলেছেন এটা সত্য হতে পারে, নাও হতে পারে, বা আমার বোঝার ভুল হতে পারে। উপদেষ্টা বলেছেন যে বিএনপি চায় যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, কিন্তু দায়টা তারা নিবে না। এটা কি বিএনপি দায় মনে করছে? না, ধরেন বিএনপি একটা বড় দল, বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপি কখনো কখনো সবাই এখন ধারণা করছে যে বিএনপি হলো নেক্সট গভর্নমেন্টে আসবে, এরকম একটা দল যাকে আন্তর্জাতিক সব জায়গায় যার কানেক্টিভিটি আছে, তারা তো একটা দল নিষিদ্ধের ব্যাপারে স্ট্রং পজিশন নিতে পারে না। এবং বিএনপি নেতাদের বেশিরভাগ কন্ট্রি আপনি দেখবেন তাদের কিন্তু এই জায়গা থেকে তাদের একটা এক ধরনের দ্বিধা কাজ করছে। হ্যাঁ, কিন্তু এটা সত্য যে বিএনপির একদম লেভেল টু মানে প্লেন সকল লেভেলে আপনি দেখবেন আওয়ামী লীগ নিষিদ্ধ, মানে বিষয়টা কি এমন যে তারা খুশি হয়েছে কিন্তু দায়টা তারা নিতে রাজি না। এটাকে পরিষ্কার যে বিএনপি শেষে তো এটাকে স্বাগত জানিয়েছে স্টেটমেন্টে। এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আর আপনি আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছি, তাইলে সরকারের পক্ষ থেকে আপনারা এবি পার্টি সহ বিএনপি, জামাত, এনসিপি প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে কোনো না কোনো পর্যায়ে উপদেষ্টারা যোগাযোগ করেছেন সরকারের তরফ থেকে। ফরমাল মিটিংটা হয় নাই, বাট যোগাযোগটা হয়েছে এবং তাদের মতামত নিয়ে সিদ্ধান্তটা আসছে। সরকার যখন আমাদেরকে জানিয়েছে তারা একটা লিগ্যাল প্রসিডিউর, একটা জুডিশিয়াল প্রসিডিউরের মধ্যে দিয়ে বিষয়টা করছে, তখন আমরা এটাকে সমর্থন দিয়েছি। আমরা বলেছি যে এটা করা যেতে পারে,
আর সবচেয়ে বড় কথা হচ্ছে আওয়ামী লীগ তো রাস্তায় নামলেই মানুষ তাদেরকে আক্রমণ করছে, আওয়ামী লীগ রাস্তায় নামলেই মানুষ তাদের উপর আঘাত করছে, এবং পুলিশও সেখানে বিব্রত, পুলিশ কি করবে? এই জায়গাটা থেকে আমরা দেখছি যে এখানে একটা স্পষ্ট পজিশন থাকা দরকার, কারণ এই ধরনের তো হতে পারে না আওয়ামী লীগ চোরাগোপ্তা মিছিল করবে। আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল, যদি আপনি থাকে বৈধ দল আকারে থাকে, তাহলে তো সে মিছিল করতে পারবে না কেন? তো এখন মিছিল যখন করে, হামলাটা করে কে? হামলাটা ওই দলগুলাই করে যারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায় না। দেখেন এখানে কিন্তু এক ধরনের কন্ট্রাডিকশন আছে। আচ্ছা, এখানে আরেকটা প্রসঙ্গে আমি যাই একটু, সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য, যে আওয়ামী লীগ নিষিদ্ধের পর বিশ্বব্যাপী যে প্রতিক্রিয়া বিভিন্ন দেশের, আমরা শুধু দেখলাম মূলত ভারত সরাসরি বলল যে এই প্রক্রিয়ায়, সঠিক প্রক্রিয়ায় তাদের নিষিদ্ধ করা হয়নি, আইনগত বিষয়টা ঠিক মতো মানা হয়নি। আর গতকালকে একদিন পরে আমেরিকায় স্টেট ডিপার্টমেন্ট যে রুটিন ব্রিফিং, ওইখানে ইউএস স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে উনি বলা হলো যে আমরা মত প্রকাশের মানে একটা নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে, কিন্তু সরাসরি কোনো মন্তব্য করা হলো না। আমরা যত কূটনীতিকদের সাথে যত জায়গায় বসেছি, কূটনীতিকরা আমাদেরকে এটা জিজ্ঞেস করেছে, তোমরা আওয়ামী লীগ নিষিদ্ধ হোক চাও? আমরা বলেছি যে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি কোনো দল নিষিদ্ধ হওয়ার পক্ষে আমরা না, কিন্তু আওয়ামী লীগকে আমরা পলিটিক্যাল পার্টি মনে করি না। আওয়ামী লীগকে আমরা মনে করি একটা সন্ত্রাসী দল, একটা মানবতা বিরোধী দল। এবং দেখো, আমরা তাদেরকে যখন বলেছি যে আওয়ামী লীগের একটা লোকের কাছ থেকে কি তুমি কোনো রিপেন্টেশন, তাদের মধ্যে কোনো জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার জন্য কেউ অনুশোচনা নাই দেখেছো? তারা বলছে না, আমরা দেখি নাই। সুতরাং এই আর্গুমেন্টে গেলে তারা আর কথা বলেন না, তারা আর ইয়ে করে না। কিন্তু তাদের যেহেতু একটা নীতিগত মানে পজিশন আছে, তারা এটা বলতেই থাকবে, তারা এটা বলবে না। আমি বিশেষ করে ভারতের কথা বলছিলাম। ভারতের পজিশনটা আলাদা। দেখেন, ভারত আর আওয়ামী লীগ এখানে একাকার হয়ে গেছে। ভারত যে ভুলটা করেছে, শেখ হাসিনা যে ভুলটা করেছে, সেটা হচ্ছে শেখ হাসিনার পতনে আমরা যত না খুশি হয়েছি, তার সাথে আরো বেশি খুশি হয়েছি সে ভারতে পালানোর কারণে। কারণ আমরা অতীতে সবসময় বলেছি যে আওয়ামী লীগ একটা ভারত আশ্রিত দল, এবং বাংলাদেশে বসে যে বাংলাদেশের স্বার্থের চাইতে ভারতের স্বার্থকে প্রাধান্য দেয়, আওয়ামী লীগ এটা প্রমাণ করেছে। এই জায়গায় আওয়ামী লীগ খুব ইমানদারির পরিচয় দিয়েছে, ঠিক একই জায়গায় ভারতও সঠিক ইমানদারির পরিচয় দিয়েছে, আশ্রয় দিয়েছে। ভারত আমরা আগে যখন বলতাম মানুষকে, তার পুতুল সরকার প্রধানকে আশ্রয় দিয়েছে। আমরা যখন বলতাম যে ভারত বাংলাদেশের মানুষের সাথে তার কোনো সম্পর্ক নাই, তার সম্পর্ক হাসিনার সাথে, আওয়ামী লীগের সাথে, সেটাই হয়েছে। ভারত বাংলাদেশের মানুষের এই এত বড় গণ অভ্যুত্থানকে তোয়াক্কা না করে শেখ হাসিনার মধ্যে একটা খুনি, একটা লোপাটকারীকে সে আশ্রয় দিয়েছে, এবং স্টিল এখনো সে তার পক্ষে পজিশন নিয়ে রেখেছে, এবং সে বলেছে যে এই সরকারের সাথে তার সুসম্পর্ক হবে না। এখানে তো একটা কথা, যে বারবারই আপনারা বলতেন যে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যাবে, বিশেষ করে বেগম খালেদা জিয়া বলতেন, দেশের মানুষ বলতো, আর তার জবাবে শেখ হাসিনা বলেছিলেন যে শেখ হাসিনা পালায় না। এই কথা বলার মানে কি বলা যায়, যে সপ্তাহ পার হয় নাই, এই কথার পুনরাবৃত্তির সপ্তাহ পার হয় না, তারপরে উনি পালিয়ে গেলেন ঠিকই। আমি তো আপনাকে বললাম এই গণ অভ্যুত্থানের এটা হচ্ছে এবং ভারতেই গেলেন। এই গণ অভ্যুত্থানের এটা হচ্ছে আরেকটা বিজয়। আমরা যে বলেছি শেখ হাসিনা পালাবে এবং ভারতে পালাবেন, এবং ভারতে পালাবেন, ভারতে পালিয়েছেন। শুধু শেখ হাসিনা একা না তো, আপনি পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে আপনি দেখবেন এখন হাজার হাজার আওয়ামী লীগের নেতারা সেখানে পালিয়ে আছে। ভারত অবৈধভাবে কতগুলো লোককে আশ্রয় দিয়েছে। তো এই জায়গাটা থেকে আমরা মনে করি যে আমাদের গণ অভ্যুত্থানের এটা অনেক বিজয়, এবং ভারত যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার ব্যাপারে তারা যে একটা প্রতিক্রিয়া দেখিয়েছে, এটাকে আমি কোনো অস্বাভাবিক কিছু মনে করি না। আমি মনে করি এটা ভারতের পক্ষে সম্ভব। ভারত এতটুকু মানে বালখিল্যতার পরিচয় দিয়েছে এই ইস্যুতে। আপনি কি মনে করেন যে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার বিচার, অন্তত একটি মামলার রায় হওয়া উচিত কিংবা করা সম্ভব? আমি তো মনে করি সম্ভব, কারণ বিচার প্রক্রিয়া তো একটা আলাদা নীতি আছে। বিচারের ট্রায়াল হবে, সাক্ষী হবে, আবার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। না, এখনো তো 7 মাসের বেশি সময় আছে ডিসেম্বর পর্যন্ত। আমি যেটা মনে করি, আমরা যতটুকু খবর পেয়েছি বা আমরা যতটুকু ফলো করছি, আইসিটি যারা ট্রাইব্যুনালের যারা প্রসিকিউটর আছেন, যারা তদন্ত কর্মকর্তারা আছেন, তাদের কাছ থেকে আমরা প্রাথমিক যতটুকু জেনেছি, তাদের কাছে সাফিসিয়েন্ট ডকুমেন্টস আছে যেটাতে তারা প্রুভ করতে পারবেন যে শেখ হাসিনা কমান্ড রেসপন্সিবিলিটি তার, এবং গণহত্যা, লুটপাট সবকিছুর পেছনে তার প্রধান মস্তিষ্ক কাজ করেছে। সুতরাং এই জায়গা থেকে যদি অন্য কোনো বাধা না আসে, তাহলে আমি মনে করি আইনের একদম স্বাভাবিক গতিতে চললেই আমরা বিফোর
অগাস্ট সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আমরা মনে করি যে মৌলিক একটা বিচার বা কয়েকজন প্রধানদের বিচার আমরা দেখতে পাবো। ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে সাম্প্রতিক সময়ে তো এটা একটা এমন পর্যায়ে পৌঁছে গেছিল যে এটা পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছিল, এবং অ্যাব্রাপ্টলি আমরা দেখলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প এখানে হস্তক্ষেপ করে যুদ্ধবিরতি ঘোষিত হলো। এটা নিয়ে আপনার একটু মূল্যায়ন। এটা ধরেন ইন প্রিন্সিপাল আমরা কেউ যুদ্ধকে সমর্থন করি না, কারণ যুদ্ধ এমন একটা জিনিস যেটা মানে শুধু মানুষকেই ক্ষতিগ্রস্ত করে। জিতকে মানে হয়তো জিদের জয় হয়, কিন্তু মানুষের মানবতার পরাজয় হয়। সো ইন প্রিন্সিপাল আমরা যুদ্ধের বিরুদ্ধে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধটা কিন্তু বাংলাদেশ কিছুটা বেনিফিট পেয়েছিল পলিটিক্যাল কজে, কারণ ভারত আমাদের উপরে যেভাবে অত্যাচার, আমাদের উপরে যেভাবে তারা মানে তাদের দৃষ্টি নিবন্ধ করে রেখেছিল, ভারত পাকিস্তান যুদ্ধের কারণে তাদের কিছুটা দৃষ্টি শিফট হয়ে আমাদের দিক থেকে কিছুটা মানে পরিবর্তন হয়েছিল। এটা একটা পজিটিভ বিষয় ছিল। আর তৃতীয়ত আমি যেটা মনে করি, ভারত পাকিস্তান যুদ্ধটা এবারে তারা দুনো পক্ষে চেয়েছে যুদ্ধটা বেশি লিঙ্গার না করুক। কারণ হচ্ছে তাদের ভারত পাকিস্তান যুদ্ধের অন্তিম জায়গা হচ্ছে পারমাণবিক যুদ্ধ। কারণ এখানে পারমাণবিক অস্ত্রটা এমন একটা জিনিস যে আপনার কত আর্মি আছে, আমার কত আর্মি আছে, আপনার কত যুদ্ধাস্ত্র আছে, আমার কত সেটা ম্যাটার করে না, সেটা আর ম্যাটার করে না। কারণ আমি যত কম আছে তত আরো ভয়ঙ্কর। কারণ আমার যখন দেখবো যে আমার অবস্থা ভালো না, তখন আমি ওই অস্ত্রটি ব্যবহার করব, আমার সর্বশেষ অস্ত্রটা ব্যবহার করতে হবে। সেই জায়গা থেকে ভারত পাকিস্তানের অনেকেই অনেক ইকুয়েশন দিয়েছেন, এর যুদ্ধ বিমান বেশি, এর অস্ত্র বেশি, এর গোলা বারুদ বেশি। আমার কাছে মনে হচ্ছে এরা দুজন সমানের সমান, আর অন্য ব্যাখ্যা করার এখানে আর দরকার নাই। কারণ এই যুদ্ধ যদি লম্বা হয়, এটা আলটিমেটলি পারমাণবিক যুদ্ধের দিকে যাবে, এবং পারমাণবিক যুদ্ধ একবার যদি পৃথিবীর কোথাও শুরু হয়, এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, এবং এটা মানবতার একটা বিধ্বংস ভয়ানক, যেটা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা যেটা আর কল্পনাও করতে পারি না। সুতরাং এই জায়গা থেকে আমি মনে করি ভারত পাকিস্তানের যুদ্ধটা, এখানে ট্রাম্প ক্রেডিটটা হয়তো নিতে পারে, কিন্তু বাস্তবে দুই পক্ষ চেয়েছিল যে যুদ্ধটা আর বেশি লিঙ্গার না করুক। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এটা আমাদের জন্য মানে বিশ্ব শান্তির জন্য এটা ভালো হয়েছে। বাট বাংলাদেশের কিছুটা আমরা সাময়িক সময়ের জন্য কিছুটা সুবিধা পেয়েছিলাম যে ভারত ওইদিকে ব্যস্ত কনসেন্ট্রেট করেছিল। আরেকটি প্রসঙ্গ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র হত্যা নিয়ে এখানে ভিসি কে গতকাল যেভাবে ঘেরাও করা হয়েছে এবং আজকেও যেভাবে মুভমেন্টটাকে যে জায়গায় নিয়ে হয়েছে, এখানে ভিসির দায় কতটুকু, কিংবা যারা আন্দোলন করছেন কিংবা ঘটনা পুরো বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে আমি ব্যক্তিগতভাবে চিনি, উনি আমার বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন কিছুদিন। তো উনি আপাতমস্তক একজন ভদ্রলোক মানুষ, একাডেমিশিয়ান। উনি যদি উনি প্রশাসনের উপরে পড়াশোনা করেছেন, প্রশাসন পরিচালনায় ওনার এক্সপার্টাইজ আছে, কিন্তু আমি ওনাকে দেখেছি উনি একজন শান্তিপ্রিয় এবং একাডেমিক কনসেন্ট্রেশন তার বেশি থাকে। সেই জায়গা থেকে উনার কোনো ইন্টেনশন, উনি কোনো কিছু ইচ্ছাকৃতভাবে কিছু করবেন, এটা ওনার ব্যক্তিত্বের সাথে যায় না। সো এই জায়গা থেকে আমি ওনাকে একটা বেনিফিট দিব যে প্রফেসর নিয়াজ আহমেদ খান উনি এই ধরনের কার্যক্রম বা ওনার কোনো এখানে দায় আছে বলে আমি মনে করি না, বা উনি এত বেশি ছাত্র বান্ধব মানুষ যে ওনার এখানে ফেলিউর থাকতে পারে না। বাট অনেক সময় হয় না যে আপনার যথেষ্ট যোগ্যতা আছে, আপনার যথেষ্ট অবস্থান আছে, কিন্তু পরিস্থিতির কারণে আপনি হয়তো কন্ট্রোল করতে পারছেন না। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো এই ছাত্রটা যেখানে মারা গিয়েছে, এটা আমাদের একটা সোশ্যাল ক্রাইসিস। যে আপনার সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে সেখানে নানা অসামাজিক কার্যকলাপ হয়, মোটরসাইকেলের দুইটার সংঘর্ষ, এবং তারপরে তাদের মধ্যে একটা জিহাংসামূলক মানে মারামারি, সেখান থেকে ঘটনা। তো এই ঘটনাকে মানে পঞ্জীভূত করে সরাসরি ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের মানে অপসারণ চাওয়া, আন্দোলনটাকে ক্যাম্পাস কেন্দ্রিক নেওয়াটাকে আমার কাছে মনে হয়েছে এটা আউট অফ দি কনটেক্সট, একটা পলিটিক্যাল কিছু এখানে থাকতে পারে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা রাজনীতি আছে, ছাত্র রাজনীতির ব্যাপারটা তো আছেই সেখানে। আমি কিন্তু সামনে যখন রাজনৈতিক সরকার আসবে, তখন কিন্তু প্রত্যেক ক্যাম্পাসে কিন্তু গন্ডগোল আরো ছড়ায় পড়ার সম্ভাবনা আছে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যতটুকু আপনি শান্তিপূর্ণ দেখতে পাচ্ছেন, পলিটিক্যাল গভর্নমেন্ট বা নির্বাচিত সরকার আসার পরে কিন্তু এটা আরো বাড়বে, এবং এটা অতীতে যেভাবে হয়েছে ক্যাম্পাস কেন্দ্রিক একটা সংঘাত রূপ নিয়েছে, এটা নিতে পারে। কারণ আগে একটা ছিল মানে ছাত্র দল বনাম ছাত্রলীগ, এবার কিন্তু একটা ত্রিমুখী ব্যাপার দেখা যাবে। ছাত্র দলের পাশাপাশি ছাত্র শিবির, আরেকদিকে এনসিপির যে ছাত্র সংগঠন, তাদেরও একটা ইয়ে থাকবে।
আর যেহেতু আমরা একটা গণতান্ত্রিক স্পেসের কথা বলছি, সেখানে আরো অন্যান্য যত ছাত্র সংগঠন আছে, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র পক্ষ, এই ধরনের যতগুলো সংগঠন আছে, দেখা যাবে যে এদের মধ্যে একটা কম্পিটিশন চলবে। সেই কম্পিটিশনে যদি কেউ গণতান্ত্রিক নীতি মেনে না চলে এবং আবার সন্ত্রাসের পথে চলে যায়, আবার এক ধরনের মারামারি, এক ধরনের অস্ত্র ব্যবহারের দিকে চলে যায়, তাহলে এটা আমাদের জন্য খুবই ভয়ানক হবে। তো আমি আপনার প্রশ্নের জবাব এটাই বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখানে একেবারে দায় নাই বলা যাবে না, কিন্তু যেভাবে দায়টা চাপানো হচ্ছে অতটুকু দায় আছে বলে আমি মনে করছি না। মঞ্জু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘ সময় আপনি নানা প্রসঙ্গে আমাদের সময় দিলেন, আলোচনা করলেন। আজকের মতো আপনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে যাচ্ছি অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জুর আলোচনা শুনলেন। আমার দেশ সংলাপ অনুষ্ঠানে আবারও আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।